শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ ক্লাস থেকে তোমরা বঞ্চিত আছো। তো আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন শিক্ষা পাঠদান ব্যবস্থা করেছে আমাদের। তোমরা দীর্ঘদিন যেহেতু ক্লাস থেকে বঞ্চিত আছো, তো আমরা আজকে প্রথম বর্ষ স্নাতক প্রথম বর্ষ পার্ট 1 পদার্থবিজ্ঞান স্নাতক প্রথম বর্ষ পার্ট 1 আমরা যে টপিকস আছে ও মহাকর্ষ ও অভিকর্ষ, এই মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আমরা আলোচনা করব। তো কথিত আছে 1681 সালে স্যার আইজ্যাক নিউটন উনি একদিন তার বাড়ির সংলগ্ন আপেল বাগানে বসে বই পড়ছিলেন। এমন সময় একটা আপেল পড়লো গাছ থেকে। তো ওনার প্রশ্ন জাগলো যে আপেলটা উপর দিক ফাঁকা, ডানে ফাঁকা, বামে ফাঁকা, সেই দিকে না গিয়ে নিচের দিকে পড়লো কেন? তার মনে এই প্রশ্নটা জাগলো। এই প্রশ্ন থেকে মহাকর্ষ ও অভিকর্ষ আবিষ্কার করেন উনি। এটা 1681 সালে। আচ্ছা, তো তাহলে আমরা জানবো মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি। আইজ্যাক নিউটন বলছেন যে মহাবিশ্বের নভমণ্ডলের প্রত্যেকটা বস্তুকণা পারস্পরিক নিজের দিকে আকর্ষণ করছে। নভমণ্ডলের মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বল কখনো মহাকর্ষ হচ্ছে, কখনো অভিকর্ষ হচ্ছে। আমরা এটাকে বলবো প্রত্যেকটা বস্তুর যা পারস্পরিক যে আকর্ষণ বল, সেটা কখনো আমরা মহাকর্ষ বলবো, কখনো অভিকর্ষ বলছি। তাহলে কখন মহাকর্ষ এবং কখন অভিকর্ষ হবে? মহাকর্ষ হবে দুইটা বস্তু কণা যখন পারস্পরিক আকর্ষণ করবে, তখন সেটাকে বলছি আমরা মহাকর্ষ। কিন্তু যদি ওই বস্তু দুইটার যে কোনো একটা পৃথিবী হয়, তাহলে পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে বলবো আমরা অভিকর্ষ। তাহলে কি হলো? দুইটা বস্তুর পারস্পরিক আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল, আর পৃথিবী এবং অন্য কোনো একটা বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে বলবো আমরা অভিকর্ষ বল। মহাকর্ষ বল, অভিকর্ষ বল সব সময় আকর্ষণ ধর্মী, কখনো বিকর্ষণ করে না। দুইটা চার্জের মধ্যে আকর্ষণ ঘটে, বিকর্ষণ ঘটে। দুইটা মেরুর মধ্যে আকর্ষণ ঘটে, বিকর্ষণ ঘটে। কিন্তু মহাকর্ষ বল, অভিকর্ষ বলটা সবসময় আকর্ষণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে পৃথিবী, সূর্য এবং চাঁদ, এই দুইটার মধ্যেকার আকর্ষণ বলকে বলবো আমরা মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী এবং সূর্য, এই দুইটার মধ্যেকার আকর্ষণ বলকে বলবো আমরা অভিকর্ষ বল। পৃথিবী, সূর্য, চাঁদ, এই দুইটার মধ্যেকার আকর্ষণ বলকে বলবো আমরা অভিকর্ষ। কিন্তু পৃথিবী বাদে যদি চাঁদ সূর্য ধরি, সেটা বলবো আমরা মহাকর্ষ বল। আম গাছে দুইটা আম আছে, এই দুই আমের মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলকে বলবো আমরা মহাকর্ষ বল। লিচু আছে, দুইটা লিচুর মধ্যেকার আকর্ষণ বলকে বলবো আমরা মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী এবং একটা আমের মধ্যেকার আকর্ষণ বলকে বলবো আমরা অভিকর্ষ বল। তো আমরা এখান থেকে একটা সারমর্মে আসতে পারি যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বলকে আমরা অভিকর্ষ বল বলতে পারবো না। সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। অভিকর্ষ বল মহাকর্ষ বলেরই একটি বিশেষ রূপ বা বিশেষ একটা ঘটনা। অভিকর্ষ বল মহাকর্ষ বলের একটা বিশেষ রূপ বা বিশেষ ঘটনা। আচ্ছা, পরবর্তীতে 1687 সালে স্যার আইজ্যাক নিউটন গ্রহ উপগ্রহের গতি প্রকৃতি পর্যবেক্ষণ বিশ্লেষণ করে উনি মহাকর্ষীয় সূত্র আবিষ্কার করেন। 1687 সালে গ্রহ উপগ্রহ, চাঁদ সূর্য, এগুলো গ্রহ গতি প্রকৃতি বিশ্লেষণ পর্যবেক্ষণ করে উনি মহাকর্ষীয় সূত্র আবিষ্কার করেন। তাহলে মহাকর্ষীয় সূত্রটা কি?
মহাকর্ষ সূত্রটা হলো যে প্রত্যেকটা বস্তু নভমণ্ডলের মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর পারস্পরিক আকর্ষণ বল কাজ করছে। এই বলটা হবে ওই বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই বলটা বস্তু দুইটার সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। কি বললাম কথাটা? মহাকর্ষ সূত্রটা কি বললাম? যে প্রত্যেকটা বস্তু মহাবিশ্বের নভমণ্ডলের প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান হবে বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক, বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই আকর্ষণ বলটা বস্তু দুইটার সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আমরা এই সূত্রটাকে যদি বিশ্লেষণ করলে এই সূত্রটাকে বিশ্লেষণ করলে আমরা তিনটা অংশ পাই। এই তিনটা অংশ কি কি? প্রথম দুইটা অংশে বলের পরিমাণ নির্দেশ করে, আর আরেকটা অংশে বলের প্রকৃতি সম্পর্কিত। মহাকর্ষ সূত্রটা আমরা যদি বিশ্লেষণ করি তিনটা অংশ পাবো। দুইটা অংশ বলের পরিমাণ নির্দেশ করে, আর একটা অংশ বলের প্রকৃতি সম্পর্কিত। আচ্ছা, এখন আমরা যদি এই সূত্রটাকে নিউটনের মহাকর্ষ সূত্রটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করি। তো এখানে দুটো বস্তু নিই। এই একটা বস্তু যার ভর আমরা ধরে নিলাম m1, আর একটা বস্তু যার ভর ধরে নিলাম আমরা m2। দুইটা বস্তু নিয়েছি। এই বস্তুটার নাম দিলাম a, এই বস্তুটার নাম দিলাম আমরা b। এ বস্তুটার ভর m1, b বস্তুর ভর m2। দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম d। এরা পরস্পরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলটা আমরা ধরে নিলাম f। মনে করি এ বস্তুটার ভর m1, b বস্তুটার ভর m2। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম d। পরস্পরকে আকর্ষণ করছে এ ও বি বস্তু দুটো, সেই আকর্ষণ বলের মান আমরা ধরে নিলাম f। সূত্রে বলছে, ফর্মুলায় বলছে যে আকর্ষণ বলের মানটা বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে বস্তু দুটার ভর একটা m1 একটা m2, তাহলে গুণ করলে হবে m1 m2, বলের মান গুণফলের সমানুপাতিক। যখন d স্থির থাকবে, মধ্যবর্তী দূরত্বটা d স্থির থাকবে। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা অংশে বলছে যে আকর্ষণ বলের মানটা হবে ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যখন m1 এবং m2 স্থির থাকবে, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমরা একত্র করে যুক্ত করে আমরা পাই f m1 m2 বাই d স্কয়ার। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা যুক্ত করে পেলাম f সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার, বা f ইকুয়াল টু g m1 m2 বাই d স্কয়ার। আমরা জানি g এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, এটা একটা নাম আছে, এটাকে বলছি আমরা মহাকর্ষীয় ধ্রুবক। আরো একটা নাম আছে g এর, যে সার্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। f ইকুয়াল টু g m1 m2 বাই d স্কয়ার, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। এই g কে বলছি আমরা মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন বিশ্বজনীন এটাকে কেন বলছি আমরা? বিশ্বজনীন বলছি এই কারণে যে এই g এর মানটা সর্বত্র মহাবিশ্বের সর্বত্র একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না, সব জায়গায় স্থির থাকবে। অন্যান্য পদার্থবিজ্ঞানে আরো অনেক ধ্রুবক আছে যেগুলো মাধ্যমের প্রকৃতি, বস্তুর অবস্থার উপর নির্ভর করে, তাপমাত্রার চাপের উপর নির্ভর করে, কিন্তু জি এর মানটা সর্বত্র সব জায়গায় একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রার চাপ,
তারপর প্রবেশতা, মাধ্যমের প্রকৃতি, বস্তু দুটো যে মাধ্যম আছে মাধ্যমের প্রকৃতি যেমন প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতার উপর নির্ভর করে না, সব জায়গায় একই রকম। এই জন্য এটাকে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। এখন এটাকে যদি আমরা ভেক্টর পদ্ধতিতে লিখি তাহলে ভেক্টর রূপে আমরা যদি লিখি তাহলে লিখব F ইকুয়াল টু G m1 m2 বাই, এটাকে আমরা ভেক্টর এভাবে পদ্ধতিতে আমরা লিখতে পারি। এখন এই যে আমরা বললাম বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষ ধ্রুবক, এর একটা মান আছে, সেই মানটা হলো G এর মানটা আমরা পাই 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে G এর মান, মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই G এর মান হলো 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই G এর সংজ্ঞাটা এবং একক G এর সংজ্ঞা, একক, মাত্রা, সমীকরণ আমরা বের করতে পারি। কিভাবে হবে? আমরা যদি বস্তুটার ভর 1 একক ধরি, মধ্যবর্তী দূরত্ব 1 একক ধরি, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু 1 একক ধরি, তাহলে আমরা পাবো F ইকুয়াল টু G 1 into 1 by 1 স্কয়ার, অতএব F ইকুয়াল টু G। F ইকুয়াল টু G কখন হচ্ছে? F ইকুয়াল টু G কখন হচ্ছে? যখন বস্তু দুটার ভর 1 একক, বস্তু দুটার মধ্যবর্তী দূরত্ব 1 একক হবে, তখন এই F ইকুয়াল টু G হচ্ছে। তাহলে আমরা এটাকে একটা সংজ্ঞা থেকে সংজ্ঞায়িত করি, G এর সংজ্ঞাকে আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলবো যে একক ভরের দুইটা বস্তুকে 1 একক দূরত্বে রাখলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের মানকে, সংখ্যাগত মানকে বলবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কি বললাম কথাটা? একক ভরের দুইটা বস্তুকে 1 একক দূরে অবস্থান করলে আর পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, সেই বলের সংখ্যাগত মানকেই বলবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান বললাম 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আছে, কথা আছে যে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বুঝো বা অর্থ কি? তখন আমরা বলবো 1 কেজি ভরের দুইটা বস্তু, মানে m1 ইকুয়াল টু 1 কেজি, m2 ইকুয়াল টু 1 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার যদি হয়, একক ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরে, 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরে, পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করলে বস্তু দুইটা পরস্পরকে 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এই বলে আকর্ষণ করবে। এই হচ্ছে আমাদের G এর মান। G বলতে কি বুঝি? G এর সংজ্ঞা। এ হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত থাক। আমরা সামনের দিন আবার ধরবো, নতুন সাবজেক্ট ধরবো আমরা। আজ তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো আর ঘরে থাকো, এই কামনা, এই শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো।